আমাদের আমরা হচ্ছে গ্লোবাল ভিলেজ নিয়ে আমাদের আজকে ডিসকাশনটা স্টার্ট করব। হোয়াট ইজ গ্লোবাল ভিলেজ? স্যার, ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে যখনই জিজ্ঞেস করা হয় তারা একটা কথাই বলে, গ্লোবাল ভিলেজ হলো গিয়ে বিশ্বগ্রাম। তো তার আগে একটু আসা যাক গ্লোবাল ভিলেজের হিস্ট্রিটা কি। তো গ্লোবাল ভিলেজ হলো গিয়ে ক্যানাডিয়ান একজন হলো গিয়ে লাইক অথর, তিনি হচ্ছেন সর্বপ্রথম একজন লেখক। তো তিনি সর্বপ্রথম হলো গিয়ে এটা মেনশন করেন। হার্ভার্ড মার্শাল ম্যাকলুহান তিনি হচ্ছেন গ্লোবাল ভিলেজের টার্মসটা সবচেয়ে প্রথমে ব্যবহার করেন। তিনি একটা ভিশনারি সবার সামনে উপস্থাপন করেন যে একটা টাইম আসবে যখন মানুষের কমিউনিকেশন করাটা খুবই ইজি হবে। তো সেটা বোঝানোর জন্য তিনি হচ্ছেন ভিলেজ টার্মটা ব্যবহার করছেন। তো ভিলেজ অ্যাকচুয়ালি কি সেটা মানে আমরা বুঝি যে গ্রাম একটা ছোট্ট জায়গা যেখানে সবাই সবাইকে চিনে এবং সবাই সবার সাথে কমিউনিকেশন করে। যেমন আপনি গ্রামে গেলে দেখবেন কারো নাম যদি বলেন অটোমেটিক্যালি তাকে সবাই চিনে, কারণ সবাই কাছাকাছি থাকে, কমিউনিকেশনটাও ভালো, সবকিছুই ভালো। অর্থাৎ তিনি ভিলেজ বলতে মূলত বুঝাইছেন যে হলো গিয়ে একটা ছোট স্পেস, অর্থাৎ ছোট একটা জায়গা যেখানে সবাই সবার সাথে খুব ইজি ভাবে কমিউনিকেশন করতে পারে। তিনি কোনো অর্থে গ্রামের যোগাযোগ ব্যবস্থাকে মূলত বুঝান নাই, তিনি বুঝাইছে যে একদিন পৃথিবীর মনে করেন ডিস্টেন্সটা কম হয়ে আসবে। কোথায় কম হয়ে আসবে? ভার্চুয়ালি কম হয়ে আসবে। তো এই কনসেপ্টটা তিনি সবার প্রথমে বুঝানোর জন্যই ভিলেজ টার্মসটা নিয়ে আসছেন। যেমন একটা ছোট্ট এক্সাম্পলের কথা বলি, আমাদের গার্ডিয়ানরা যখন আমার গার্ডিয়ানরা হজ করতে গেছে তখন মনে করেন আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, তুই কই? আমি বলছি যে আম্মা বাসায় আছি। ঠিক আছে, বাসায় থাকিস, দূরে যাইস না। আসলে তো ফ্রেন্ডের সাথে চিল করতেছিলাম। কিন্তু আপনার গার্ডিয়ান যদি হজ করতে যায় আপনাকে ফোন করে, কিরে তুই কই? কই বাসায় আছি, কই ভিডিও কলে আয়। তখনই তো খেলা স্টার্ট হয়ে যাবে। তাহলে দেখেন যে আগে আমাদের ডিস্টেন্সটা অনেক বেশি ছিল, কিন্তু এখন মনে করেন কেউ যদি ইউএসএ তে থাকে, কেউ যদি মক্কায় থাকে, তাহলে ভিডিও কল, মেসেঞ্জারের মাধ্যমে আমরা থ্রুলি মানে খুব ইজি ভাবে তাদের সাথে কি করতে পারতেছি স্যার, কানেক্ট হইতে পারতেছি। তো এই ভার্চুয়ালি ডিস্টেন্সটা কম হওয়ার যে কনসেপ্টটা সেটা বোঝানোর জন্যই মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম হলো গিয়ে এই গ্লোবাল ভিলেজের কনসেপ্টটা সবার সামনে উপস্থাপন করে। ঠিক আছে, আমি জাস্ট যে আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, এখান থেকে দেখেন হার্ভার্ড ম্যাকলুহান, এই যে হার্ভার্ড ম্যাকলুহান তিনি সর্বপ্রথম গ্লোবাল ভিলেজের কথা উল্লেখ করেন। ঠিক আছে, তিনি সর্বপ্রথম গ্লোবাল ভিলেজের টার্মসটা ব্যবহার করেন, এই যে গ্লোবাল ভিলেজ। ওকে, তিনি হলো গিয়ে গ্লোবাল ভিলেজ মেনশন করেন। তো পরীক্ষার খাতায় যদি গ্লোবাল ভিলেজের কথা আসে তাহলে এই কার নামটা ইউজ করবেন? হার্ভার্ড মার্শাল ম্যাকলুহান। ঠিক আছে, তো ম্যাকলুহান যে মনে করেন টার্মসটা ইউজ করছে এই গ্লোবাল ভিলেজটাই পরবর্তীতে স্যার কিসের রূপ নেয়? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অর্থাৎ যে ভিশনের কথা মার্শাল ম্যাকলুহান বলছেন, প্রেডিক্ট করছেন, সেটাই পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা হলো গিয়ে এক কথায় আমরা ওয়েবের কথা বলতে পারি। আর এই ওয়েবটা কে ইনভেন্ট করছেন কেউ কি বলতে পারবেন? ওয়েবটা কে ইনভেন্ট করছেন বা কত সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা ইনভেন্ট হয় কেউ কি বলতে পারবেন? স্যার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমরা আসলে ইন্টারনেটের এই যে বাস করছি, কিন্তু আজকের থেকে ইন্টারনেটের বয়স, আজকের ডেট থেকে যদি আমি ইন্টারনেটের কথা চিন্তা করি, ইন্টারনেট বেশি পুরানো না, 50 থেকে 60 বছর পুরানো একটা হলো গিয়ে মনে করেন সিস্টেম। ঠিক আছে, আমরা ইন্টারনেটের এখন পিকের মধ্যে আসতেছি, ডে বাই ডে আরো ইন্টারনেট ডেভেলপড হচ্ছে, নেটওয়ার্কিং সিস্টেম আরো মনে করেন যে ওয়েল কনস্ট্রাক্টেড হচ্ছে। তো এই যে 50 থেকে 60 বছরের জার্নি, যেটা সবচেয়ে বড় মাইল ফলক ছিল হলো গিয়ে ওয়েব। ঠিক আছে, ওয়েবটা ছিল সবচেয়ে বড় মাইল ফলক। তো আপনারা কেউ কি বলতে পারবেন ওয়েবটা কে ইনভেন্ট করছেন? আর হার্ভার্ড মার্শাল ম্যাকলুহান নামটা আপনারা একটু খাতায় লিখে রাখেন, এটা পরীক্ষার খাতায় ভুল করলে চলবে না। ঠিক আছে, পরীক্ষার খাতায় এটা ভুল করলে চলবে না। তো এটার নাম, তার নাম হলো গিয়ে হার্ভার্ড মার্শাল ম্যাক, এলটা কিন্তু বড় হাতে তিনি লিখতেন, মার্শাল ম্যাকলুহান। টিম বার্নার্স লি হলো গিয়ে সর্বপ্রথম এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটাকে ইনভেন্ট করেন। টিম বার্নার্স লি, আমি ওইখানেই লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। টিম বার্নার্স লি, টিম বার্নার্স লি বার্নার্স লি তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইনভেন্ট করেন 1991 সনে। ঠিক আছে,
এই HTML হচ্ছে একটা কমন ল্যাঙ্গুয়েজ যেটা পৃথিবীব্যাপী যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করার জন্য ব্যবহার করা হয়, যেটা আমরা চ্যাপ্টার 4-এ ডিটেলসে কথাবার্তা বলবো। অর্থাৎ HTML হলো গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের হার্ট বা প্রাণ বলতে পারেন। যে এটা ছাড়া মূলত হলো গিয়ে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা টোটালটাই অচল। তো মার্শাল ম্যাকলুহান হচ্ছে গ্লোবাল ভিলেজের এই কনসেপ্টটা যে দুইটা বইতে উপস্থাপন করেন, সেই দুইটা বইয়ের কথা আমি আপনাদেরকে উল্লেখ করি। একটা হচ্ছে গুটেনবার্গ গ্যালাক্সি, আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য মিডিয়া। এই দুইটা বইতে তিনি হলো গিয়ে গ্লোবাল ভিলেজের কনসেপ্টটা সবার সামনে উপস্থাপন করেন। ওকে, একটা হচ্ছে গুটেনবার্গ গ্যালাক্সি, আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য মিডিয়া। আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া এই দুইটা বইতে তিনি হলো গিয়ে গ্লোবাল ভিলেজের কথা বলছেন। ঠিক আছে, তো এই যে গ্লোবাল ভিলেজের কথা যে তিনি মূলত বলছেন, এটার উপর বেস করে পরবর্তীতে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এগুলো যেটা আসছে, আসলে অ্যাকচুয়ালি এক কথায় গ্লোবাল ভিলেজ বলতে আমরা কি বুঝি? এক কথায় স্যার, গ্লোবাল ভিলেজ বলতে মূলত ইন্টারনেটকেই বোঝায়। ইন্টারনেটের প্রসারকেই মূলত স্যার বলা হয় গ্লোবাল ভিলেজ। তাহলে আমরা যদি বলতে চাই, এভাবে বলতে পারি যে অ্যাডভান্সমেন্ট of internet technology is called global village. ওকে, এটাকে আমরা হচ্ছে গ্লোবাল ভিলেজ হিসেবে স্যার কি করতে পারি? অ্যাডভান্সমেন্ট অফ ইন্টারনেট টেকনোলজি, এটাকে হচ্ছে আমরা গ্লোবাল ভিলেজ বলতে পারি। আসলে গ্লোবাল ভিলেজ বলতে মূলত ইন্টারনেট ছাড়া কিছুই না। তো গ্লোবাল ভিলেজের এলিমেন্টস গুলো কি কি, এলিমেন্টস অফ গ্লোবাল ভিলেজ, সেগুলো নিয়ে ডিসকাশন করব। এলিমেন্টস অফ গ্লোবাল ভিলেজ, এলিমেন্টস অফ গ্লোবাল ভিলেজ। এলিমেন্টস অফ গ্লোবাল ভিলেজ, তো গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে আমাদের ফার্স্টে যে এলিমেন্টটা আছে সেটা মানে বিভিন্ন এলিমেন্ট আছে, যেমন ইমেইল, ইলেকট্রনিক মেইল। এটার ইনভেন্টর ছিল হলো গিয়ে রে টমলিসন। রে টমলিসন, ঠিক আছে। 1971-এ হলো গিয়ে ইমেল তৈরি করা হয়। আর 1971 সর্বপ্রথম যে নেটওয়ার্কে ইমেল ট্রান্সফার করা হয় সেটার নাম হচ্ছে অর্পানেট। এটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে একটু ডিসকাশন করব। এটাকে বলা হয় অর্পানেট। এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট ফর এজেন্সিস, মানে এজেন্সি নেটওয়ার্ক, নেট ফর নেটওয়ার্ক। ঠিক আছে, এই নেটওয়ার্কটা হলো গিয়ে মূলত এই নেটওয়ার্কটাতে সর্বপ্রথম হচ্ছে ইমেইলটাকে কি করা হয় স্যার? ট্রান্সমিশন করা হয়। আর ইমেইল এখন বর্তমানে আমাদের হচ্ছে ডেইলি লাইফ অ্যাক্টিভিটির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ঠিক আছে, তারপরে আমরা ইমেইলের কথা বলছি। তারপর সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক, ঠিক আছে, অর্থাৎ ভার্চুয়াল স্পেসে ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, টিন্ডার যেটার কথাই বলেন, তারপর ইউটিউব, এগুলো কিন্তু স্যার হচ্ছে আমাদের সোশ্যাল নেটওয়ার্ক, যে আমাদের লাইফস্টাইলকে স্যার চেঞ্জ করে দিছে। যেমন আমি স্যার সোশ্যাল নেটওয়ার্কের কথাই বলি, ফেসবুক যেটা হচ্ছে সবচেয়ে পপুলার সোশ্যাল নেটওয়ার্ক। 2004-এ মার্ক জুকারবার্গ এই ইনক্রেডিবল হলো গিয়ে থিমটা নিয়ে কাজ করেন। তারপর আমাদের টেলিমেডিসিন, এটার কথা অলরেডি আপনাদেরকে বলছি। তারপর হচ্ছে অনলাইন শপ বা ই কমার্স বলতে পারেন। আমরা এটাকে হচ্ছে কি বলবো? ই কমার্স। ই কমার্সটা মানে কি? ই কমার্সটা মানে হচ্ছে ভার্চুয়াল একটা শপ বা অনলাইনে একটা শপ, যেখানে মূলত ডেইলি অ্যাক্সেসরিজ গুলো আমরা অনলাইন থেকে কি করতে পারি, মনে করেন কিনতে পারি। ভার্চুয়ালি ক্রিয়েটেড একটা সিস্টেম বা একটা প্ল্যাটফর্ম, ভার্চুয়ালি ক্রিয়েটেড একটা অনলাইন শপ, এই কথাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে ই কমার্সের ডেফিনেশন আমি যেমন বলতেছি সেভাবে লেখার চেষ্টা করবেন। ভার্চুয়ালি ক্রিয়েটেড অনলাইন শপ, যেখানে পাবলিক ইন্টারনেটের থ্রুতে আর্থিক সংশ্লেষের মাধ্যমে বিভিন্ন ধরনের
দ্রব্যাদি বা হচ্ছে ডেইলি অ্যাক্সেসরিজ বা গুডস হচ্ছে হলো গিয়ে বাই অ্যান্ড সেল করে, তাকেই মূলত স্যার বলা হয় ই কমার্স। ঠিক আছে, টেলিমেডিসিন ইন্টারনেটের সহায়তায়, ঠিক আছে, ইন্টারনেটের সহায়তায় অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বা স্পেশালিস্ট কোনো ডক্টরের মাধ্যমে যখন কোনো পেশেন্টকে ইন্টারনেটের সহায়তায় হচ্ছে হলো গিয়ে সেবা প্রদান করা হয় বা চিকিৎসা করা হয়, তাকে টেলিমেডিসিন বলে। টেলিমেডিসিনে আপনি যদি বলেন যে ইন্টারনেটের কথা টার্মস ইউজ না করেন, আপনি কিন্তু পরীক্ষায় নাম্বার পাবেন না। ঠিক আছে, তার মানে এই যে ই কমার্স বলবেন সেখানেও কিন্তু আপনাকে ইন্টারনেটের কথাটা বলতে হবে, আর তারপরে ইন্টারনেট অনলাইনের কথাটা মেনশন করতে হবে। ঠিক আছে, সোশ্যাল নেটওয়ার্ক। সোশ্যাল নেটওয়ার্কটা কি? ভার্চুয়ালি ক্রিয়েটেড বা অনলাইনে ক্রিয়েটেড একটা সিস্টেম বা একটা প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে পাবলিক তাদের ব্যক্তিগত বিষয়াদি বা হচ্ছে হলো গিয়ে বিভিন্ন নিউজ, ভিউজ, কালচারাল অ্যাক্টিভিটি গুলো ভার্চুয়াল স্পেসে কি করে স্যার, শেয়ার করে। ওকে, তারপর ইমেলের কথা তো অলরেডি বলছি, এগুলো কিন্তু স্যার। তারপর এটিএম, অটোমেটিক টেলার মেশিন। এটিএম মানে হচ্ছে কি, অটোমেটিক টেলার মেশিন। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা কি করতে পারতেছি, আমরা এটার মাধ্যমে হচ্ছে ব্যাংকে আমাদের দীর্ঘ লাইন থাকার দরকার নাই, সেটা আমরা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে হলো গিয়ে যে অনলাইন সিস্টেম বা ক্লাউড বেস সিস্টেমে এই এটিএম, এখানে আমরা যা ইন্টারনেটের কথা বলতেছি, ইন্টারনেট মূলত এখন হচ্ছে ক্লাউড সিস্টেমে কাজ করতেছে। আমরা এটা সবাই জানি, ক্লাউড সিস্টেমেই হচ্ছে হলো গিয়ে ইন্টারনেট মূলত কি করে স্যার, কাজ করে। তো অটোমেটিক টেলার মেশিন, তারপর সিডিএম। সিডিএম হচ্ছে হলো গিয়ে ক্যাশ ডিপোজিট মেশিন। অর্থাৎ এখন ব্যাংকিং এর দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে হলো গিয়ে আমরা কি করব, টাকা তুলবো, আর একটা হচ্ছে হলো গিয়ে টাকা ডিপোজিট করব। তো ক্যাশ ডিপোজিট মেশিন সিডিএম, এটাও হচ্ছে হলো গিয়ে আমাদের কি হয়ে গেছে, অনলাইন হয়ে গেছে, যেখানে একটা মেশিন থাকবে, যেখানে হচ্ছে হলো গিয়ে আপনি টাকা হচ্ছে হলো গিয়ে অটোমেটেড ওয়েতে ডিপোজিট করতে পারবেন। তার মানে অনলাইনে অটোমেটেড ওয়েতে টাকা ডিপোজিট করার মেশিনের নাম হচ্ছে সিডিএম। আর অনলাইনে কোনো অটোমেটেড মেশিনের মাধ্যমে টাকা উইথড্রল করাকে এই সিডিএম, আর এটিএম হচ্ছে হলো গিয়ে হার্ড ক্যাশ নিয়ে কাজ করবে। অর্থাৎ আপনার টাকার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে পেপার আর একটা হচ্ছে পেপারলেস। ঠিক আছে, তো পেপার ক্যাশ যেগুলো আছে সেগুলো হচ্ছে সিডিএম। তো পেপার ডিপোজিট করতে গেলে, পেপার ক্যাশ যদি আমরা ডিপোজিট যদি করতে চাই, তাহলে হচ্ছে হলো গিয়ে আমাদের সিডিএম ইউজ করতে হবে। আর পেপার ক্যাশ যদি আমি উইথড্রল করতে চাই, তাহলে আমাকে হচ্ছে হলো গিয়ে এটিএম ব্যবহার করতে হবে, অটোমেটিক টেলার মেশিন ইউজ করতে হবে। তারপরে স্যার হচ্ছে গ্লোবাল ভিলেজের আরো এক্সাম্পল হচ্ছে মোবাইল ব্যাংকিং। ঠিক আছে, মোবাইল ব্যাংকিং, এগুলো স্যার আপনারা দেখবেন। মোবাইল ব্যাংকিং মানে কি, মোবাইলের থ্রুতে আমরা কি করব, ট্রানজাকশন করব, ফান্ড ট্রান্সফার করব। মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে আমাদের কি আছে, বিকাশ আছে, তারপর নগদ আছে, ঠিক আছে, রকেট আছে। এগুলো আপনারা সবাই জানেন, বুঝতেই পারতেছেন মোবাইল ব্যাংকিং। আর স্যার এই যে আমি যে ই কমার্সের কথা বলছি, ই কমার্সের মধ্যে আপনি কি পাবেন, চাল ডাল পাবেন, তারপর ই ভ্যালি পাবেন। ঠিক আছে, ই ভ্যালি, ঠিক আছে, ফুড পান্ডাও কিন্তু ই কমার্সের মধ্যে আছে, বিক্রয়.com আছে, এগুলো সব ই কমার্সের মধ্যেই আছে। তারপর টেলিমেডিসিনের কথা বলছি, যেমন অনলাইন ফার্মেসি ওপেন হয়েছে। ওকে, তো আমি এখানে অলমোস্ট অনেকগুলো হচ্ছে হলো গিয়ে আপনাদের সাথে এলিমেন্টস নিয়ে কথা বলছি, আরো কিছু এলিমেন্টস আছে সেগুলো আমি ডেসক্রাইব করতেছি। যে আমাদের ফার্স্টে হচ্ছে মোবাইল ব্যাংকিং এর কথা বলছি, তারপর হচ্ছে ই কমার্সের কথা আপনাদের সাথে বলছি, তারপর হচ্ছে সিডিএম টেকনোলজির কথা বলছি, এটিএম এর টেকনোলজির কথা বলছি। ঠিক আছে, তারপর হচ্ছে টেলিমেডিসিন। তো এখানে যে সিডিএম, এটিএম এর কথা যে বলছি, এগুলো কিন্তু স্যার সবই, এগুলো হচ্ছে আমাদের ইন্টারনেট ব্যাংকিং এর সাথে কিন্তু স্যার রিলেটেড, ইন্টারনেট ব্যাংকিং এর সাথে। তারপরে হচ্ছে অটোমেটিক ফান্ড ট্রান্সফার, ঠিক আছে, এএফটি, এটাও কিন্তু আমাদের হচ্ছে হলো গিয়ে ইন্টারনেট ব্যাংকিং এর সাথে রিলেটেড। ফান্ড ট্রান্সফার কি, আপনার মোবাইলে মনে করেন 999 টাকা আছে, সেই ফান্ডটা আপনি আমাকে কি করতেছেন স্যার, শেয়ার করতেছেন, সেন্ড মানি করতেছেন, এটা কিন্তু অটোমেটিক ফান্ড ট্রান্সফারের সাথে রিলেটেড। ঠিক আছে, তারপরে ইমেলের কথা বলেছি। ওকে,
তো সোশ্যাল নেটওয়ার্কের কথা বলা হয়েছে। তো এখানে এই যে আমরা এগুলো নিয়ে যে কথাবার্তা বলতেছি, এগুলো হলো গিয়ে আমাদের খুবই গ্লোবাল ভিলেজের খুবই ইম্পর্টেন্ট একটা রোল। তাহলে আমি একটু লিখে রাখি, এখানে আসলে অনেক ক্লামজি হয়ে গেছে। এলিমেন্টস অফ গ্লোবাল ভিলেজ, এলিমেন্টস অফ গ্লোবাল ভিলেজ। তো গ্লোবাল ভিলেজের এলিমেন্টস কি? ইমেল, তারপর হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক। ওগুলোর এক্সাম্পল তো আপনাদেরকে আমি অলরেডি দিয়েছি। সোশ্যাল নেটওয়ার্ক, তারপর হলো গিয়ে টেলিমেডিসিন, তারপর মোবাইল ব্যাংকিং, তারপর ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড সিস্টেম, ডেবিট কার্ড সিস্টেম, এগুলো সবকিছু কিন্তু ইন্টারনেট ব্যাংকিং এর সাথে রিলেটেড। ওকে, ই গভর্নেন্স, ঠিক আছে, ই গভর্নেন্স। আমাদের ই গভর্নেন্স লাইক এনআইডি কার্ড, তারপরে পাসপোর্ট, এখন এগুলো সবকিছুই আমরা অনলাইনের মাধ্যমে কি করতে পারি? কমপ্লিট করতে পারি, ঠিক আছে। যেমন টেলিমেডিসিনের মধ্যে যে আমরা করোনার যে ভ্যাকসিন নিচ্ছি, সেটাও কিন্তু টেলিমেডিসিনের সাথে রিলেটেড। ই গভর্নেন্স, ঠিক আছে স্যার। ই গভর্নেন্স মানে ইলেকট্রনিক গভর্নেন্স। তো এগুলো কিন্তু স্যার আমাদের হলো গিয়ে গ্লোবাল ভিলেজের গুরুত্বপূর্ণ অংশ। আর এই সব কিছুই স্যার ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করতে পারবো? এস্টাবলিশ করতে পারবো, ঠিক আছে। তারপর স্যার এগ্রিকালচার, ই এগ্রিকালচার। তো এই যে ই এগ্রিকালচার, এগুলোর মাধ্যমেই আমরা হলো গিয়ে লাইক ইলেকট্রনিক এগ্রিকালচার বা হলো গিয়ে এমএমএস সার্ভিস। এখন তো আসলে এমএমএস ইউজ করা হয় না, 4G চলে আসছে, আমরা ডিরেক্ট ভিডিও কল দিতে পারি। তো এই ই এগ্রিকালচার বা যে সলিউশন গুলো আমরা মূলত হলো গিয়ে ইন্টারনেটের থ্রুতে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। যেমন ই4জি আছে। ই4জি আখের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ কোন জায়গায় কি পরিমাণ মেট্রিক টন আখ উৎপাদন হয়েছে। তো ই4জিটা সর্বপ্রথম এগ্রিকালচারে সর্বপ্রথম ইন্ট্রোডিউস করা হয়। তো স্যার আমি জানি আমি আপনাদেরকে অনেক বোর করে ফেলতেছি। তো এখন আসেন স্যার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, ইন্টারনেট নিয়ে আমরা ডিসকাশন করব। তাহলে স্যার এক কথায় গ্লোবাল ভিলেজ মানে কি? ইন্টারনেটের ব্যাপক প্রসারকে আমরা মূলত গ্লোবাল ভিলেজ বলি। তো ইন্টারনেটের ইনভেনশনটা কেমনে হয়েছে? স্যার ইন্টারনেটের ইনভেনশনটা, হিস্ট্রিটা আমি বলতেছি, হিস্ট্রি অফ ইন্টারনেট, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আজকে যে আপনি ইন্টারনেটটা চালাচ্ছেন সেটা আপনি কিভাবে চালাচ্ছেন, ঠিক আছে। ইনভেনশন বা হিস্ট্রি অফ ইন্টারনেট, হিস্ট্রি অফ ইন্টারনেট, ঠিক আছে, হিস্ট্রি অফ ইন্টারনেট। তো দেখেন স্যার হিস্ট্রি অফ ইন্টারনেটটা কি। স্যার ইন্টারনেটের জার্নিটা হলো গিয়ে 50 বছর আগে শুরু হয়েছে। এটা হলো গিয়ে 1962-তে সর্বপ্রথম একজন কম্পিউটার সায়েন্টিস্ট ছিলেন, যার নাম জেসিআর লিক লিডার। তিনি সর্বপ্রথম হলো গিয়ে নেটওয়ার্ক কনসেপ্টটা সবার সামনে উপস্থাপন করেন। তিনি বলেন, এই পৃথিবীতে যত ডিভাইস আছে তাদেরকে আমরা যদি পরস্পরের মধ্যে কানেক্ট করতে পারি, তাহলে তারা পরস্পরের মধ্যে কি করতে পারবে স্যার? ডাটা ট্রান্সমিশন করতে পারবে। অর্থাৎ নেটওয়ার্ক থিওরিটা সর্বপ্রথম হলো গিয়ে জেসিআর লিক লিডার প্রকাশ করেন 1962-তে। তার ধারাবাহিকতায় 1969-এ ইন্টারনেটের প্রথম জন্ম হয়, যেটার নাম হলো গিয়ে অর্পানেট, ঠিক আছে। অর্থাৎ ইন্টারনেটের যাত্রা শুরু হয় কোথায়, কখন? 1969-এ অর্পানেটের মাধ্যমে। এটা সর্বপ্রথম কম্পিউটার নেটওয়ার্ক যেখানে আমি খুব সুন্দর মতো কি করতে পারতাছি স্যার? ডাটা ট্রান্সমিশন আমি না, তারা করতে পারছে। এটার ফুল ফর্ম অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, ঠিক আছে। এটা মূলত হলো গিয়ে সবার জন্য উন্মুক্ত ছিল না। এটা
ইউএস ডিফেন্স সিস্টেম সর্বপ্রথম ইউজ করে, অর্থাৎ মিলিটারিদের জন্য এটা ব্যবহার করা হয়, ইউএস আর্মিদের জন্য। ঠিক আছে, তো পরবর্তীতে এটা হচ্ছে এতটাই মনে করেন যে ইনোভেটিভ ছিল যে সবাই এটাকে হলো গিয়ে ইয়ের জন্য ব্যবহার করে স্টার্ট করে, ইন্টারনেটের জন্য। তো 1969-এ যে অরপানেট আছে, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, এটাই হচ্ছে ইন্টারনেটের মেইন ব্যাকবোনটা ছিল স্যার। ঠিক আছে, তারপর 1969-এ এই অরপানেটটা তৈরি করার পর এটার মধ্যে হলো গিয়ে মেসেজ সেন্ড করা হয়। তো মেসেজ যখন সেন্ড করা হয় তখন দেখে যে ধরেন যে প্রথম মেসেজ ছিল লগ ইন, এই নেটওয়ার্কটাতে সেন্ড করা হয়, তো ওইখানে জাস্ট LO শো করতেছে, বাদ বাকিগুলো কিন্তু আসেই নাই। পরবর্তীতে এই জিনিসটাকে মেসেজ ইন্টারনেটে কিভাবে ট্রান্সমিটেড হবে সেটা সর্বপ্রথম ইনভেন্ট করে 1969-এ। মূলত অরপানেটটা যখন ডেভেলপ করা হয় সেখানে যে মেসেজ পাঠানো হয়। তো এটা ইউএস এর একটা নেটওয়ার্ক ছিল, ধরেন এখানে N1 একটা ডিভাইস ছিল, N2 একটা ডিভাইস ছিল, এটা ভিন্ন ভিন্ন লোকেশনে ছিল। ঠিক আছে, ভিন্ন ভিন্ন লোকেশনে ছিল। আর আরেকটা জিনিস মনে রাখেন, ইন্টারনেট বলতে মূলত স্যার অ্যাকচুয়ালি একটা ইথারনেট কানেকশনকে বোঝায়। ঠিক আছে, একটা ইথারনেট কানেকশন বা কেবলকে বোঝায় যেটার মাধ্যমে ডিভাইসগুলো কানেক্টেড থাকে। ইন্টারনেট আসলে মনে করেন গ্রুপ অফ নেটওয়ার্কস, আর এটা ফিজিক্যালি স্ট্যাবলিশ হয় কার মাধ্যমে? ইথারনেট কানেকশন বা একটা কেবলের মাধ্যমে। ইন্টারনেটকে যদি ব্রেকডাউন করেন, এটা শুনলে হাস্যকর লাগে যে কেবল বলতেছে তানভীর স্যার, আসলে ইন্টারনেট মানে কিন্তু কেবল। কেবল দিয়ে প্রত্যেকটা ডিভাইসকে বিভিন্নভাবে কি করা হয়েছে, কানেক্ট করা হয়েছে। অপটিক্যাল ফাইবার বলেন, তারপরে আপনি যদি বলেন যে ইউটিপি কেবল, তারপরে আপনি যদি বলেন রেডিও ওয়েভ, দ্যাট মিনস আমরা ইন্টারনেট বলতে কানেকশনকে বুঝি, সেটা আইদার ওয়্যার হবে অর সেটা ওয়্যারলেস হবে। ঠিক আছে, ওয়্যার অথবা ওয়্যারলেস হবে। ঠিক আছে, অথবা বললে ভুল হবে, ওয়্যার প্লাস ওয়্যারলেস হবে। এই দুইটাই আমরা কি করি, ব্যবহার করি। তো এটা ব্যবহার করে মূলত তখন তো আর ওয়্যারলেস টেকনোলজি ছিল না, কেবলের থ্রুতে বিভিন্ন জায়গায় থাকা কম্পিউটার নেটওয়ার্ক গুলোকে কানেক্ট করা হয়েছে এবং তার মধ্য দিয়ে মেইল পাঠানো, মানে মেসেজ পাঠানো হয়েছে। তো সেই মেসেজটা সাকসেসফুলি কি ডেলিভার করতে পারে নাই, কারণ লগ ইন পাঠাইছে। তো ধরেন N1 থেকে, N1 একটা কম্পিউটার নেটওয়ার্ক, সেখান থেকে লগ ইন মেসেজ পাঠাইছে, N2 তে জাস্ট লো গেছে, দ্যাট মিনস আর বাদ বাকি অংশগুলো যায়নি। তো পরবর্তীতে 1961-এ যখন দেখা গেছে যে নেটওয়ার্ক এস্টাবলিশ হয়েছে, তো নেটওয়ার্কের মধ্যে কিভাবে মেসেজ পাঠানো যায়, তারপরে 1971-এ হলো গিয়ে রে টমলিসন হলো গিয়ে ইমেইল বা ইলেকট্রনিক মেইলের ইনভেনশন করে এবং সাকসেসফুলি সেটা অরপানেটে কি করা হয়, ট্রান্সমিশন করা হয়। ঠিক আছে, অর্থাৎ রে টমলিসনের যে ইমেল টেকনোলজিটা আছে সেটা এটাতে ট্রান্সমিশন করা সম্ভব হয়েছে। ওকে, তো পরবর্তীতে এই ট্রান্সমিশনটাকে আরো ফ্রুটফুল করার জন্য, আরো ইজি করার জন্য হলো গিয়ে যেটা ইনভেন্ট হয়েছে সেটাকে বলা হয় TCP/IP। ঠিক আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। TCP/IP মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। স্যার প্রোটোকলটা কি? হোয়াট ইজ প্রোটোকল? স্যার প্রোটোকল বলতে মূলত সেট অফ ইনস্ট্রাকশনস কে বোঝায়, সেট অফ ইনস্ট্রাকশনস কে বোঝায়, সেট অফ ইনস্ট্রাকশনকে বোঝায়। স্যার এই ক্লাসগুলো, সামনে দুইটা ক্লাসের মধ্যে আপনি টোটাল ইন্টারনেট কিভাবে বা অনলাইনে কিভাবে ডাটা ট্রান্সমিশন হয়, ইন্টারনেট বলতে কি জিনিস, সব কিছু আপনি থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালি আপনি লার্ন করবেন। তখন আপনার কাছে জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগবে যে আমি এখান থেকে একটা মেইল করতেছি, সেটা কেমনে যাচ্ছে। তো স্যার রে টমলিসন হলো গিয়ে ইমেল টেকনোলজি ইনভেন্ট করছে। ঠিক আছে, ওকে, ইমেল টেকনোলজি ইনভেন্ট করছে। তো ইমেইলে মূলত আমাদের কি করি, ইমেইলে নেম থাকে আর তারপরে @অফ ডোমেইন দেওয়া থাকে, domain.com বা যেটা থাকে ডোমেইন থাকে। সহজ কথায় ফার্স্টে যেমন তানভীর সাকিব 0,
বা হচ্ছে তানভীর সাকিব 0, আপনারা দেখবেন আপনাদের যাদের ইমেল অ্যাড্রেস আছে ফার্স্টে আপনার নাম থাকে, তারপর কোন অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে, কোন ওয়েবসাইট থেকে পাঠানো হয়েছে, ওয়েব অ্যাড্রেসটাকে মূলত স্যার বলা হয় ডোমেইন। তার মানে এই যে আমরা যে ইমেল টেকনোলজিটা আছে, যে এই ইমেল টেকনোলজিটা রে টমলিনসন যে কাজটা করছে, যে ফার্স্টে ইউজারের নাম থাকবে, তারপরে কোন নেটওয়ার্ক বা কোন লোকেশন থেকে আসছে সেটার অ্যাড্রেসটা থাকবে, ও মানে অনলাইন অ্যাড্রেস বা ওয়েব অ্যাড্রেস থাকবে, যেটাকে মডার্ন ডেতে আমরা কি বলি, ডোমেইন বলি। তারপরে স্যার 1971 এর পর হচ্ছে হলো গিয়ে 1971 এ যাতে এই অনলাইনে কমিউনিকেশন, টিসিপি আইপি হচ্ছে অনলাইনে যাতে কমিউনিকেশন করা যায়, অনলাইনে যাতে কমিউনিকেশন সাকসেসফুলি করা যায়, সেটার একটা গাইডলাইন, ঠিক আছে, সেট অফ ইনস্ট্রাকশন, বা সেটাকে আমরা কি বলতে পারি, একটা গাইডলাইন বলতে পারি। আর এই গাইডলাইনটা হচ্ছে হলো গিয়ে ভেন্টন হচ্ছে কার্ভ সর্বপ্রথম ইনভেন্ট করেন 1971 এ, যেটা পরবর্তীতে স্যার ওএসআই মডেল হিসাবে স্যার রিলেট মানে মনে করেন মডিফাই করা হয়, ঠিক আছে। এটার ইনভেন্টন হচ্ছে, যেটা হচ্ছে প্রোটোকল বা টিসিপি আইপির যে ইনভেন্টর আছে তার নাম হচ্ছে ভেন্টন কার্ভ, ঠিক আছে, ভেন্টন কার্ভ। তিনি হচ্ছেন সর্বপ্রথম এই টিসিপি আইপি এটা ইনভেন্ট করেন। এই টিসিপি আইপিটা থেকে পরবর্তীতে মূলত হচ্ছে ওএসআই মডেল জন্ম নেয়, ঠিক আছে। ওএসআই মডেল কি? ওএসআই মডেল হচ্ছে হলো গিয়ে আমরা ইন্টারনেটে যে ডাটা ট্রান্সমিশন করি সেটা হচ্ছে, মনে করেন এটা হচ্ছে ইউজার, আর এটা হচ্ছে হলো গিয়ে সার্ভার, আর এটা হচ্ছে মনে করেন ইন্টারনেট। অর্থাৎ আমরা ইউজার সার্ভারের সাথে যে কমিউনিকেশন করে, বা সার্ভার যে ইউজারের সাথে কমিউনিকেশন করে, সেটা হচ্ছে ওএসআই মডেলের সহায়তা করে। অর্থাৎ ইন্টারনেটে একজন ইউজার, একজন সার্ভার কমিউনিকেশন করে হলো গিয়ে, একটা সার্ভার কমিউনিকেশন করে মূলত ওএসআই মডেলের মাধ্যমে। এটার ফুল ফর্ম হচ্ছে ওপেন সিস্টেম, এটা আমরা সামনের ক্লাসে ডিটেলসে দেখবো, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, ঠিক আছে। তো টিসিপি আইপি কন্ট্রোল সেট হইলো যে কিভাবে মেসেজ সেন্ড হবে। তাহলে স্যার দেখেন একটু জার্নিটা একটু দেখিয়ে আসি আমরা ফার্স্টে থেকে। ফার্স্টে হচ্ছে একটা থিওরি ডেভেলপ হইলো যে কিভাবে আমরা হচ্ছে একটা কম্পিউটারকে আরেকটা কম্পিউটারের সাথে কানেক্ট করব, উইচ ইজ নেটওয়ার্ক। 1969 এ সেটাকে প্র্যাকটিক্যালি তৈরি করা হলো অর্পানেট, যেটা হচ্ছে ইন্টারনেটের হচ্ছে হলো গিয়ে স্টার্টিং পয়েন্ট আমরা ধরতে পারি। তারপর 1971 এ ডেভেলপ করা হয়েছে যে ইন্টারনেটে আমরা কিভাবে মেসেজ সেন্ড করব, আর সেই মেসেজটাকে আরো পাওয়ারফুলি, আরো সুন্দরভাবে আমরা কিভাবে করতে পারবো, সেটার জন্য 1971 এ টিসিপি আইপি হচ্ছে তৈরি করা হয়েছে, যেটা ইনভেন্ট করছে হলো গিয়ে ভেন্টন কার্ভ, ঠিক আছে। পরবর্তীতে এই ভেন্টন কার্ভের তৈরি করা যেটা হচ্ছে হলো গিয়ে টিসিপি আইপি বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, সেটা পরবর্তীতে হচ্ছে ওএসআই মডেলে কি করছে স্যার, রূপ নিয়েছে। এই ওএসআই মডেলের থ্রুতেই আমরা হচ্ছে অনলাইনে কি করি, ডাটা কমিউনিকেশন করি। তারপর স্যার 1971 এর পর 1991 ছিল স্যার সবচেয়ে রেভলিউশনারি একটা টাইম, যে টাইমে হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইনভেন্ট হয়, অর্থাৎ এইচটিএমএল। আর এটার ইনভেন্টর হচ্ছে টিম বার্নার্স-লি। টিম, বড় হাতে লেখি, টিম বার্নার্স-লি, ঠিক আছে। তিনি হচ্ছেন সর্বপ্রথম এই এই মনে করেন এইচটিএমএল ইনভেন্ট করছেন। স্যার এইচটিএমএল জিনিসটা কি সেটা একটু আপনাদেরকে বুঝাই। ধরেন এখানে একজন হচ্ছে হলো গিয়ে, এখানে একটা কম্পিউটার আছে, ধরেন পৃথিবীতে পপুলার প্ল্যাটফর্ম কি, তো আপনি বলবেন স্যার প্ল্যাটফর্ম বলতে মূলত রেলওয়ে স্টেশনকে বোঝায়, তো কমলাপুরে তো খুব ভালো একটা রেল স্টেশন আছে। আসলে কম্পিউটার সায়েন্সে প্ল্যাটফর্ম বলতে মূলত ওএস কে বোঝায়। তো পৃথিবীর কিছু পপুলার ওএস নিয়ে আমরা একটু কথা বলি। তো পৃথিবীর অনেকগুলো পপুলার ওএস আছে, সেগুলোর ব্যাপারে একটু আমি আপনাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করি। যেমন স্যার হচ্ছে হলো গিয়ে উইন্ডোজ আছে, আইওএস আছে, তারপরে হচ্ছে হলো গিয়ে আপনার যদি ধরেন অ্যান্ড্রয়েড আছে। যেমন এখন আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, আপনি যদি অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন উইন্ডোজে চালাতে চান কোনো সিমুলেটর ছাড়া, উইন্ডোজে চালাতে চান, পারবেন? পারবেন না। উইন্ডোজের অ্যাপ্লিকেশন আইওএস এ চালাতে চান, পারবেন? পারবেন না। তার মানে পৃথিবীতে যত অপারেটিং সিস্টেম আছে তারা প্রতিজন ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে। যদি আমি এভাবে বলি যে যে আমেরিকায়, যে বিদেশে থাকে, বা এভাবে যদি বলি, ধরেন চিটাগং একটা অপারেটিং সিস্টেম,
তো সেই ভাষা সেখানকার লোকজন একটা ভিন্ন ভাষায় কথা বলে, সেটার নাম হচ্ছে ম্যান্ডারিন। যেমন ওরা আপনাকে যদি দেখে বলবে বদ্দা, আপনি বলবেন বদ্দা মানে কি, মানে বড় ভাই। ঠিক আছে? তো কোনো কিছু যদি জিজ্ঞেস করে দাম কত, এভাবে জিজ্ঞেস করে বদ্দা ইবা হত ইয়ে, তো আপনি কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। দ্যাট মিনস চিটাগং এর মানুষ হচ্ছে হলো গিয়ে, চিটাগং একটা অপারেটিং সিস্টেম, এবং সেই অপারেটিং সিস্টেমের মানুষ একটা ভিন্ন ভাষায়, তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে, যেটাকে আমরা চাইনিজ ম্যান্ডারিনের সাথে কম্পেয়ার করতে পারি। তারপরে মনে করেন ঢাকার মানুষ, মনে করেন উইন্ডোজ, তারা হচ্ছে যাইবো খাইবো এভাবে করে বলে, একদম সিম্পল, সবাই বুঝতে পারে। তারপরে মনে করেন যে সিলেটের মানুষ, কারণ সিলেটের, লন্ডনের রাজধানী কোথায়, সিলেট, তো তারা মনে করেন হচ্ছে সিলেটি ভাষায় কথাবার্তা বলে, তো আপনি কোনোভাবে বুঝবেন না। ঠিক আছে? আর নোয়াখালীর মানুষ তো আমেরিকান স্টাইলে কথা বলে। তো তার মানে এই যে আমি যে ভিন্ন ভিন্ন লোকেশন গুলো নিয়েছি, এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেম, এবং এখানকার বাসিন্দারা যারা আছে তারা যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি যে অনলাইনে যতগুলো অপারেটিং সিস্টেম আছে সবগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলে। যেমন অ্যান্ড্রয়েড একটা ভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কথা বলে, উইন্ডোজ একটা ভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কথা বলে, আইওএস একটা ভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কথা বলে। তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারা তৈরি করা অ্যাপ, সেজন্যই অ্যান্ড্রয়েডে তৈরি করা অ্যাপ কখনো আইওএস এ চলে না, আইওএস এ তৈরি করা অ্যাপ কখনো উইন্ডোজে চলে না। কিন্তু আপনি চিন্তা করেন, আমরা ফেসবুকে যখন কানেক্ট হচ্ছি, তো ফেসবুকটা কি আমাদের অনলাইন সিস্টেম। ঠিক আছে? ফেসবুকটা আমাদের হচ্ছে হলো গিয়ে অনলাইন একটা সিস্টেম। তো ফেসবুকে যখন আমরা কানেক্ট হইতেছি, তখন কেউ অ্যান্ড্রয়েডে কানেক্ট হয়েছে, কেউ আইওএস এ কানেক্ট হয়েছে, কেউ উইন্ডোজে কানেক্ট হয়েছে, আমাদের কমিউনিকেশন করতে কোনো প্রবলেম হয়নি। কেন হয়নি? কারণ অনলাইনে আমরা হচ্ছে হলো গিয়ে একটা কমন কমন হচ্ছে হলো গিয়ে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। এই কমন ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে কি স্যার, এইচটিএমএল। অর্থাৎ আপনি যখনই অনলাইনে যাবেন, সেটা আপনি ওটিটি প্ল্যাটফর্মের কথা বলেন, বা ওয়েব সিরিজ দেখতেছেন, বা মুভি দেখতেছেন, বা ইউটিউব ব্রাউজ করতেছেন, অথবা আপনি হচ্ছেন হলো গিয়ে টেলিমেডিসিনে যাইতেছেন, ইন্টারনেট ব্যাংকিং করতেছেন, বিকাশ ইউজ করতেছেন, এনিথিং, আপনি যখনই অনলাইনে যাবেন, দ্যাট মিনস অনলাইনে যা কিছু হবে সবকিছু এইচটিএমএল এর থ্রুতে হবে। আর বর্তমানে এইচটিএমএল এর যে ভার্সন ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে এইচটিএমএল ভার্সন 5। ঠিক আছে? বর্তমানে আমরা যত ডিভাইসগুলোতে এইচটিএমএল ব্যবহার করতেছি সবগুলোই হচ্ছে এইচটিএমএল ভার্সন 5, এটা ছাড়া আমরা অন্য কোনো কিছুই ব্যবহার করতেছি না। ওকে স্যার, তাহলে এই ছিল আমাদের 1991 যেটা রেভলিউশনারি, যেটা হচ্ছে আমাদের এইচটিএমএল ইনভেনশন হয়েছে যে টাইমটাতে। আর সেটার জন্য আমরা থ্যাঙ্কস জানাতে পারি টিম বার্নার্স লিকে, তার কারণে হয়েছে। এরপরে স্যার খুবই এক্সট্রাঅর্ডিনারি একটা ব্যাপার হয়েছে, সেটা হয়েছে এইচটিএমএল তো ইনভেন্ট হয়েছে, তো এইচটিএমএল চালানোর জন্য আমার কি লাগবে? এইচটিএমএল যেটা ডেভেলপ হয়েছে সেটার জন্য আমার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটা প্রয়োজন, যেটা হচ্ছে এইচটিএমএল কে চিনে, এইচটিএমএল কে বুঝে। আর এই অ্যাপ্লিকেশনকে চালানোর জন্য, মানে আমাদের এইচটিএমএল বুঝার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন বলতে মূলত স্যার একটা সফটওয়্যারকে বোঝায়। ঠিক আছে? অ্যাপ্লিকেশন বলতে মূলত স্যার একটা সফটওয়্যারকে বোঝায়। আর সেই সফটওয়্যারটা হচ্ছে, নাম হচ্ছে স্যার ওয়েব ব্রাউজার। ঠিক আছে? ওয়েব ব্রাউজার। তো দেখেন স্যার কেমনে কেমনে করে ইন্টারনেট ইনোভেশন হয়েছে। দ্যাট মিনস ইন্টারনেট যদি আমাদেরকে সার্ভ করতে হয়, ব্রাউজ করতে হয়, ওয়েব ব্রাউজারে কি অল্টারনেটিভ কিছু আছে? নাই। তো পৃথিবীর প্রথম ওয়েব ব্রাউজারের নাম ছিল স্যার হচ্ছে ইআর ওয়াইস। ঠিক আছে? ইআর ওয়াইস ছিল। এটা হচ্ছে 1992 তে এটা ইনভেন্ট করা হয়। এটা হচ্ছে পৃথিবীর প্রথম ওয়েব ব্রাউজার, মনে রাখবেন। তারপরে স্যার এই ওয়েব ব্রাউজারটা মানে 1992 তে ইআর ওয়াইস, এটা হচ্ছে আর ওয়াইস, অনেকে এটাকে আর ওয়াইস বলে, এটা হচ্ছে পৃথিবীর প্রথম ওয়েব ব্রাউজার যেটা হচ্ছে ডেভেলপ করা হয়। আর আমাদের ডেইলি ইন্টারনেট কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা ওয়েব ব্রাউজার ছাড়া কিন্তু কখনোই ইন্টারনেট কি করতে পারবো না স্যার, সার্ফিং করতে পারবো না। পরবর্তীতে 1993-তে স্যার ডেভেলপ করা হয় পপুলার ওয়েব ব্রাউজার, যেটার নাম হচ্ছে মোজাইক। ঠিক আছে? 1993-তে ডেভেলপ করা হয় মোজাইক। ওকে, এটা হচ্ছে আরেকটা পপুলার ওয়েব ব্রাউজার। তো এই ওয়েব ব্রাউজার গুলো আসলে তেমন একটা বেশি নর্মাল পাবলিক ইউজ করতো না। ঠিক আছে? তো এই ওয়েব ব্রাউজারটাকে 1993-তে ওয়েব ব্রাউজারটাকে মনে করেন মডিফাই করে বানানো হয় 1994-এ সবচেয়ে পপুলার ওয়েব ব্রাউজার, যেটা হচ্ছে তখনকার দিনে 1994-এর সবচেয়ে পপুলার ওয়েব ব্রাউজারদের মধ্যে ছিল, যেটার নাম হচ্ছে হলো গিয়ে নেটস্ক্যাপ বা নেটস্কেপ।
এটা হচ্ছে 90% পাবলিক তখন অনলাইনে হচ্ছে ইন্টারনেট ব্রাউজ করে, আর 1994 হচ্ছে মডার্ন ইন্টারনেটের যুগ ছিল। ঠিক আছে, মডার্ন ইন্টারনেটের ওকে 1994 থেকে হচ্ছে হলো গিয়ে এই নেট স্ক্যাপ বা যার কথা আমরা বলতেছি, যে এটা হচ্ছে মডার্ন ইন্টারনেটের স্যার এরা, যেখানে মনে করেন যে লাইফ আমাদের সবার চেঞ্জ হয়ে যাওয়া স্টার্ট করছে। ঠিক আছে, দ্যাট মিনস মডার্ন ইন্টারনেটের কথা যদি বলি 1994 থেকে 2021, স্যার এখান থেকেই মূলত আমাদের চেঞ্জ হয়ে স্টার্ট করছে। তাহলে স্যার আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমাদের জার্নিটা, ইন্টারনেটের জার্নি তাহলে স্টার্ট হয়েছে কখন? 1962-তে। লিক লিডার তিনি সর্বপ্রথম নেটওয়ার্ক থিওরি ইনভেন্ট করেন। ঠিক আছে, 1969-এ ওই নেটওয়ার্ক থিওরির উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে অর্পানেট। তারপরে মনে করেন অর্পানেট মানে কি, অনেকগুলো নেটওয়ার্কে কানেক্ট করা হয়েছে। তারপর 1971-এ যেটা প্র্যাকটিস করা হয়েছে, মানে নেটওয়ার্ক তৈরি করার পর সেখানে ডাটা ট্রান্সমিশন করার চেষ্টা হয়েছে, ওইটা হয় নাই। পরে 1971-এ রে টমলিসন ইমেল টেকনোলজি ডিজাইন করেন, ইমেল ইনভেন্ট করেন, যেটার মাধ্যমে সাকসেসফুলি এই অর্পানেটের মধ্যে মেইলটাকে কি করা হয়েছে, ট্রান্সমিশন করা হয়েছে। তারপরে এই ট্রান্সমিশনটা যাতে খুব সুন্দরভাবে হয়, তারপরে ডিজাইন করা হয় স্যার হচ্ছে টিসিপি আইপি। ঠিক আছে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এটা 1971-এ যেটা করছে হলো গিয়ে বেন্টন কার্ভ, একজন কম্পিউটার সায়েন্টিস্ট। পরবর্তীতে এটা হচ্ছে হলো গিয়ে ওএসআই মডেলের রূপ নেয়, যেটা হচ্ছে মডার্ন ইন্টারনেটের হচ্ছে হার্ট বা প্রাণ বলতে পারি, যেটার থ্রুতে, ওএসআই মডেলের থ্রুতে আমরা আমাদের কম্পিউটার থেকে ডাটা অনলাইনে সার্ভারে ট্রান্সমিশন করি, সার্ভার থেকে এই ওএসআই মডেলের থ্রুতে ডাটা আমাদের কম্পিউটার বা মোবাইল ফোনে কি করে, ট্রান্সমিশন করে। পরবর্তীতে মনে করেন যে এই ওএসআই মডেলটা হয়েছে, হওয়ার পর আর একটু মনে করেন যেহেতু পৃথিবীতে অনেক অপারেটিং সিস্টেম তৈরি হওয়া স্টার্ট করছে, তখন একটা কমন ল্যাঙ্গুয়েজ খুবই ইম্পর্টেন্ট ছিল, যাতে খুব ফ্রিকোয়েন্টলি যে কোনো ডিভাইস থেকে সেটা অ্যাক্সেস করা যায়। তো ডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব 1991-এ সেটা ডেভেলপ হয়, এবং 1991-এ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা মূলত টিম বার্নার্স-লি তৈরি করে। আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রথম স্তর তখন ডেভেলপ করা হয় এইচটিএমএল, যেটা এখনো অপরিবর্তিত আছে। আর বর্তমানে আমরা HTML5 ইউজ করি। যখনই HTML-টা ইনভেন্ট করা হয়, তখন এই HTML-টা যাতে সবাই সব কম্পিউটারে অ্যাক্সেস করা যায়, ইউজ করা যায়, সেটার জন্য একটা অ্যাপ্লিকেশন তৈরি করা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। সেটার নাম হচ্ছে স্যার ওয়েব ব্রাউজার। আর এই ওয়েব ব্রাউজারের তালিকায় সর্বপ্রথম ওয়েব ব্রাউজার ছিল আরওয়াইস, যেটা 1992-তে ডেভেলপ করা হয়েছে। তার এক বছর পরই এই আর ওয়াইসটাকে আরো মডিফাই করে 1993-তে মোজাইক নামক আরেকটা ওয়েব ব্রাউজার তৈরি করা হয়। পরবর্তীতে ফাইনালি 1994-এ সবচেয়ে পপুলার ওয়েব ব্রাউজার সবার হাতে আসে, নেটস্ক্যাপ। আর এখন তো বিভিন্ন ওয়েব ব্রাউজার আছে, গুগল ক্রোম আছে, সাফারি আছে, তারপর হচ্ছে ফায়ারফক্স আছে। ঠিক আছে, তো ইউসি ব্রাউজার আছে, বিভিন্ন ধরনেরই আছে। তো আই হোপ আপনারা আজকে বুঝতে পারছেন, আপনারা এটা দেখছেন যে আজকের ক্লাসটার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ইন্টারনেট স্যার আমাদের হাতে পৌঁছাইছে। নেক্সট ক্লাসে আমরা দেখব যে কিভাবে ইন্টারনেটে ডাটা ট্রান্সমিশন হয়, ইন্টারনেট কিভাবে কাজ করে। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাস আবার দেখা হবে স্যার, থ্যাংক ইউ।